নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমি আরও একটি নতুন কাহিনী নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি গল্পটা তোমাদের সবার খুব ভালোই লাগবে। গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই শোনো কিন্তু। তোমরা ভেন্ট্রিলোকুইজম কথাটা শুনেছ? কেউ হয়তো শুনে থাকবে, আবার কেউ নাও শুনতে পারো। যারা শোনোনি তাদের জন্য ব্যাপারটা সংক্ষেপে বলি। ভেন্ট্রিলোকুইজম এক ধরনের ম্যাজিক শো। কথা বলা পুতুলের কথা নিশ্চয়ই শুনেছ। তার ম্যাজিক শো নিশ্চয়ই দেখেছ। আমি দেখেছিলাম ছোটবেলায়, কিন্তু আজকাল ম্যাজিকটা হারিয়ে যেতে বসেছে। একজন ম্যাজিশিয়ান থাকে আর তার পাশে থাকে একটা পুতুল। ম্যাজিশিয়ান ওই পুতুলের সঙ্গে কথা বলে, ম্যাজিশিয়ানের প্রশ্নের উত্তর দেয় ওই পুতুল। যদিও ম্যাজিশিয়ান নিজের মুখেই কথাটা বলে, কিন্তু আমাদের তা মনে হয় না। দেখলে বা শুনলে মনে হয় ওই পুতুলটা ম্যাজিশিয়ানের প্রশ্নের উত্তর দিচ্ছে। আর এই ম্যাজিশিয়ানের নাম হচ্ছে ভেন্ট্রিলোকুইস্ট। চলো আজ তাহলে আমি তোমাদের এই রকম একজন কথা বলা পুতুলের সঙ্গে আলাপ করাই, যার নাম হলো ভূত। আর এই ভূত গল্পের লেখক হলেন আমাদের অতি পরিচিত লেখক সত্যজিৎ রায়। তাহলে আজকে চলো ভূতর কাহিনী শোনাই তোমাদের। নবীনকে দ্বিতীয়বার হতাশ হয়ে ফিরে আসতে হয়। অক্রুরবাবুর মন ভেজানো গেল না। উত্তরপাড়ার একটা ফাংশনে নবীন পেয়েছিল অক্রুর চৌধুরীর আশ্চর্য ক্ষমতার পরিচয়, ভেন্ট্রিলোকুইজম। খেলার নামটা নবীনের জানা ছিল না, সেটা বলে দেয় দ্বিজপদ। দ্বিজুর বাবা অধ্যাপক, তার লাইব্রেরিতে নানান বিষয়ের বই। দ্বিজু নামটা বলে বানানটাও শিখিয়ে দিল, VENTRILOQUISM, ভেন্ট্রিলোকুইজম। অক্রুর চৌধুরী মঞ্চে একা মানুষ, কিন্তু তিনি কথা চালিয়ে যাচ্ছেন আর একজন অদৃশ্য মানুষের সঙ্গে। সেই মানুষ যেন হলের সিলিংয়ের কাছাকাছি কোথাও শূন্যে অবস্থান করছে। অক্রুরবাবু তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, তারপর উত্তর আসে ওপর থেকে, হরনাথ, কেমন আছো? আগে আপনার আশীর্বাদে ভালোই আছি। শুনলাম তুমি নাকি আজকাল সঙ্গীত চর্চা করছো। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাগ সঙ্গীত? আগে হ্যাঁ, রাগ সঙ্গীত। গান করো? আগে না। যন্ত্রসঙ্গীত? আগে হ্যাঁ। কি যন্ত্র? সেতার? আগে না। শরৎ? আগে না। তবে কি বাজাও? আগে গ্রামোফোন। হাসি আর হাততালিতে হল মুখর হয়ে ওঠে। প্রশ্নটা উপরের দিকে চেয়ে করে উত্তরটা শোনার ভঙ্গিতে মাথাটা একটু হেঁট করে নেন অক্রুরবাবু। কিন্তু তিনি নিজেই যে উত্তরটা দিচ্ছেন সেটা বোঝার কোনো উপায় নেই। ঠোঁট একদম নড়ে না। নবীন তাজ্জব বনে গিয়েছিল। এই জিনিস শিখতে না পারলে জীবনই বৃথা। অক্রুর চৌধুরী কি ছাত্র নেবেন না? নবীনের পড়াশোনায় আগ্রহ নেই। হায়ার সেকেন্ডারি পাশ করে বসে আছে বছর তিনেক, আর পড়ার ইচ্ছে হয়নি। বাপ নেই, কাকার বাড়িতেই মানুষ সে। কাকার একটা প্লাইউডের কারখানা আছে, তার ইচ্ছা নবীনকে সেখানে ঢুকিয়ে দেন। কিন্তু নবীনের শখ হলো ম্যাজিকের দিকে। হাত সাফাই, রুমালের ম্যাজিক, আংটির ম্যাজিক, বলের ম্যাজিক, এসব সে বাড়িতেই অভ্যাস করে বেশ খানিকটা আয়ত্ত করেছে। কিন্তু অক্রুর চৌধুরীর ভেন্ট্রিলোকুইজম দেখার পর সেগুলোকে নিরামিষ বলে মনে হচ্ছে। ফাংশনের উদ্যোক্তাদের কাছে নবীন জানল যে অক্রুরবাবু থাকেন কলকাতায় আমহার্স্ট লেনে। পরদিনই ট্রেনে চেপে কলকাতায় এসে সে সোজা চলে গেল যাকে গুরু বলে মেনে নিয়েছে তার বাড়িতে। গুরু কিন্তু পাত সাধলেন, কি করা হয় এখন? প্রথম প্রশ্ন করলেন ভেন্ট্রিলোকুইস্ট। কাছ থেকে ভদ্রলোককে দেখে হৃদকম্প শুরু হয়ে গিয়েছিল নবীনের। বয়স 45-এর বেশি নয়। চারা দেয়া ঘন কালো গোঁফ, মাথার কালো চুলের ঠিক মধ্যিখানে টেরি, তার দুদিক দিয়ে ঢেউ খেলানো চুল নেমে এসেছে কাঁধ পর্যন্ত। চোখ দুটো ঢুলু ঢুলু, যদিও স্টেজে এই চোখই স্পটলাইটের আলোতে ঝিলিক মারে। নবীন বলল সে কি করে। এসব শখ হয়েছে কেন? নবীন সত্যি কথাটা বলল, একটু আধটু ম্যাজিকের অভ্যাস আছে, কিন্তু এটা শখ হয়েছে আপনার সেদিনের পারফরমেন্স দেখে। অক্রুরবাবু মাথা নাড়লেন। এই জিনিস সকলের হয় না, অনেক সাধনা লাগে। আমাকেও কেউ শেখায়নি। যদি পারো তো নিজে চেষ্টা করে দেখো। নবীন সেদিনের মতো উঠে পড়ল, কিন্তু 7 দিন বাদে আবার আমহার্স্ট লেনে গিয়ে হাজির হলো। ইতিমধ্যে সে খালি ভেন্ট্রিলোকুইজমের স্বপ্নই দেখেছে। এবার দরকার হলে সে অক্রুরবাবুর হাতে পায়ে ধরবে। কিন্তু এবার আরও বিপর্যয়।
এবার অক্রুরবাবু একদম বাড়ি থেকে বের করে দিলেন। বললেন, আমি যে শেখাবো না সেটা প্রথমবারেই তোমার বোঝা উচিত ছিল। সেটা বোঝনি মানে তোমার ঘটে বুদ্ধি নেই। বুদ্ধি না থাকলে কোনো রকম ম্যাজিক চলে না। এ ম্যাজিক তো নয়ই। প্রথমবারে নবীন মুষড়ে পড়েছিল, এবার তার মাথা গরম হয়ে গেল। চলে যাক অক্রুরবাবু, সে যদি না শেখায় তবে নবীন নিজেই শিখবে। কুছ পারোয়া নেহি। নবীনের মধ্যে এতটা ধৈর্য আর অধ্যাবসায় ছিল সেটা সে নিজেই জানত না। কলেজ স্ট্রিট থেকে একটা বইয়ের দোকানে ভেন্ট্রিলোকুইজম সম্পর্কে একটা বই কিনে সে শুরু করে দিল তার সাধনা। মোটামুটি নিয়মটা সহজ। প বর্গের প, ফ, ব, ভ, ম। কেবল এই কটা অক্ষর উচ্চারণ করার সময় ঠোঁটে ঠোঁট থাকে, ফলে ঠোঁট নাড়াটা বেশি ধরা পড়ে। এই কটা অক্ষর না থাকলে যে কোনো কথায় ঠোঁটে ফাঁক করে অথচ না নাড়িয়েই বলা যায়। কোনো কথায় প বর্গের অক্ষর থাকলে সেখানেও উপায় আছে। যেমন, তুমি কেমন আছো কথাটা যদি তুমি কেমন আছো করে বলা যায়, তাহলে আর ঠোঁট নাড়বার কোনো দরকারই হয় না, কেবল জিভ নাড়লেই চলে। প, ফ, ব, ভ, ময়ের জায়গায় ক, খ, গ, ঘ, ঙ। এই হলো নিয়ম। কথোপকথন যদি হয় এই রকম, তুমি কেমন আছো? ভালো আছি। আজ বেশ ঠান্ডা পড়েছে, তাই না? তা পড়েছে দিব্যি ঠান্ডা। তাহলে সেটা বলতে হবে এইভাবে, তুমি কেমন আছো? ভালো আছি। আজ বেশ ঠান্ডা পড়েছে, তাই না? তা করেছে দিব্যি ঠান্ডা। আরও আছে। উত্তরদাতার গলার আওয়াজটাকে চেপে নিজের আওয়াজের চেয়ে একটু তফাৎ করে দিতে হবে। এটাও সাধনার ব্যাপার, এবং এটাতেও অনেক সময় দিল নবীন। কাকা এবং কিছু অন্তরঙ্গ বন্ধুকে শুনিয়ে সে যখন তারিফ পেল, তখনই বুঝল যে ভেন্ট্রিলোকুইজম ব্যাপারটা তার মোটামুটি রপ্ত হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। সেই অদৃশ্য উত্তরদাতার যুগ আর আজকাল নেই। আজকাল ভেন্ট্রিলোকুইস্টের কোলে থাকে পুতুল। সেই পুতুল পিছনে দিয়ে হাত ঢুকিয়ে মাথা ঘোরায় এবং ঠোঁট নাড়ায় জাদুকর। মনে হয় জাদুকরের প্রশ্নের উত্তর বেরোচ্ছে এই পুতুলেরই মুখ দিয়ে। আর আশ্চর্য প্রোগ্রেসে খুশি হয়ে কাকাই এই পুতুল বানানোর খরচা দিয়ে দিল নবীনকে। পুতুলের চেহারা কেমন হবে এই নিয়ে দিন 15 ধরে গভীর চিন্তা করে হঠাৎ এক সময় নবীনের মাথায় এলো আশ্চর্য এক প্ল্যান। পুতুল দেখতে হবে অবিকল অক্রুর চৌধুরীর মতো, অর্থাৎ অক্রুর চৌধুরীকে হাতের পুতুল বানিয়ে সে তার অপমানের প্রতিশোধ নেবে। একটা হ্যান্ডবিলে অক্রুর চৌধুরীর একটা ছবি ছিল, সেটা নবীন সযত্নে রেখে দিয়েছিল। সেটা সে আদিনত কারিগরকে দেখায়। এই রকম গোঁফ, এই রকম টেরি, এই রকম ঢুলুঢুলু চোখ, ফোলা ফোলা গাল। সেই পুতুল যখন মুখ নাড়বে আর ঘাড় ঘোরাবে নবীনেরই কোলে বসে, তখন কি রগরটাই না হবে। আশা করি তার শো দেখতে আসবেন অক্রুর চৌধুরী। 7 দিনের মধ্যে পুতুল তৈরি হয়ে গেল। পোশাকটাও অক্রুর চৌধুরীর মতো, কালো গলাবন্ধ কোটের তলায় কোঁচা, কোমরে গোঁজা ধুতি। নেতাজি ক্লাবের শশধর বোসের সঙ্গে আলাপ ছিল নবীনের। তাদের একটা ফাংশনে শশধরকে ধরে তার ভেন্ট্রিলোকুইজমের একটা আইটেম ঢুকিয়ে নিল নবীন, আর প্রথম অ্যাপিয়ারেন্সে যাকে বলে হিট। পুতুলের একটা নামও দেয়া হয়েছে অবশ্য, ভূতনাথ, সংক্ষেপে ভূত। ভূতর সঙ্গে নবীনের আলাপ লোকের কাছে খুবই উপভোগ্য হচ্ছিল। ভূত তো ইস্টবেঙ্গলের সাপোর্টার আর নবীন মোহনবাগানের। বাগবিতণ্ডা এতটাই জমেছিল যে ভূত যে ক্রমাগত ইস্ট বেঙ্গল আর গোহন গাগান বলে চলেছিল সেটা কেউই লক্ষ্য করেনি। এরপর থেকে বিভিন্ন ফাংশনে টেলিভিশনের ডাক পড়তে লাগলো নবীনের। নবীনও বুঝল যে তার ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তাই নেই, রুজি রোজগারের পথ সে পেয়ে গেছে। অবশেষে একদিন অক্রুর চৌধুরীর সঙ্গে দেখা হলো নবীনের। মাস 3 ধরে নবীন উত্তরপাড়া ছেড়ে কলকাতার মির্জাপুর স্ট্রিটে একটা ঘর ভাড়া নিয়েছে। বাড়িওয়ালা সুরেশ মুৎসুদ্দি বেশ লোক। নবীনের খ্যাতির কথা জেনে তাকে সমীহ করে চলেন। সম্প্রতি মহাজাতি সদনে একটা বড় ফাংশনে নবীন এবং ভূত প্রচুর বাহবা পেয়েছে। ফাংশনের উদ্যোক্তাদের মধ্যে আজকাল নবীনকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। নবীনের নিজের ব্যক্তিত্বে সাফল্যের ছাপ পড়েছে, আর চেহারা ও কথাবার্তায় একটা নতুন জৌলস লক্ষ্য করা যায়। হয়তো মহাজাতি সদনের অনুষ্ঠানে অক্রুরবাবু উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের কাছ থেকে নবীনের ঠিকানা জোগাড় করেছিলেন।
সেদিনের আইটেম নবীন আর ভূতোর মধ্যে কথাবার্তা ছিল পাতাল রেল নিয়ে। যেমন, কলকাতায় পাতাল রেল হচ্ছে জানো তো ভূতো? কই না তো। সে কি, তুমি কলকাতার মানুষ হয়ে পাতাল রেলের কথা জানো না? ভূতো মাথা নেড়ে বলল, হুঁ, তবে হাসপাতাল রেলের কথা শুনেছি বটে। হাসপাতাল রেল? তাই তো শুনি, একটা বিরাট অপারেশন, সারা শহরের গায়ে ছুরি চলছে। শহরের এখন তখন অবস্থা, হাসপাতাল ছাড়া আর কি। আজ নবীন তার ঘরে বসে নতুন সংলাপ লিখছিল লোডশেডিংকে কেন্দ্র করে। লোডশেডিং, জিনিসের দাম বাড়া, বাসের ট্রামে ভিড় ইত্যাদি যেসব জিনিস নিয়ে শহরের লোক সবচেয়ে বেশি মেতে ওঠে, ভূতোর সঙ্গে এইসব নিয়ে আলোচনা করলে দর্শক সবচেয়ে বেশি আনন্দ পায়, এটা নবীন বুঝে গিয়েছে। আজকাল নকশাটাও বেশ জমে উঠেছিল। এমন সময় দরজায় টোকা পড়ল। নবীন দরজা খুলে বেশ হকচকিয়ে দেখল অক্রুরবাবু দাঁড়িয়ে আছেন। আসতে পারি? নিশ্চয়ই। নবীন ভদ্রলোককে ঘরে এনে নিজের চেয়ারটা তার দিকে এগিয়ে দিল। অক্রুরবাবু তৎক্ষণাৎ বসলেন না। তার দৃষ্টি ভূতোর দিকে। সে অনড়ভাবে বসে আছে নবীনের টেবিলের এক কোণে। অক্রুরবাবু এগিয়ে গিয়ে ভূতোকে তুলে নিয়ে তার মুখটা বেশ মন দিয়ে দেখতে লাগলেন। নবীনের কিছু করার নেই। সে যে খানিকটা অস্বস্তি বোধ করছে সেটা না বললে ভুল বলা হবে। তবে অক্রুরবাবুর হাতে অপমান হওয়ার কথাটা সে মোটেই ভোলেনি। তোমার হাতের পুতুল বানিয়ে দিলে আমাকে? অক্রুরবাবু চেয়ারটাতে বসলেন। হঠাৎ এমতি হলো কেন? নবীন বলল, কেন বানিয়েছে সেটা বোধহয় বুঝতে পেরেছেন। আমি অনেক আশা নিয়ে গিয়েছিলাম আপনার কাছে, সবটুকু ভেঙে দিয়েছিলেন আপনি। তবে এইটুকু বলতে পারি, আপনার এই প্রতিমূর্তি কিন্তু আজ আমাকে প্রতিষ্ঠা এনে দিয়েছে। আমি খেয়ে পড়ে আছি এর জন্য। অক্রুরবাবু এখনও ভূতোর দিক থেকে চোখ সরাননি। বললেন, তুমি জানো কি না জানি না, বারাসাতে সেদিন আমার একটা শো ছিল। স্টেজে নেমে যদি চতুর্দিক থেকে ভূত ভূত বলে টিটকারি শুনতে হয়, সেটা কি খুব সুখকর হয় বলে তুমি মনে করো? তোমার ভাত কাপড় আমি জোগাড় করতে পারি, কিন্তু তোমার জন্য যে আমার ভাত কাপড় বন্ধ হয়ে যাচ্ছে, তার কি হবে? তুমি কি ভেবেছ এটা আমি এত সহজেই মেনে নেব? সময়টা সন্ধ্যা। লোডশেডিং। টিম টিম করে দুটি মোমবাতি জ্বলছে নবীনের ঘরে। সেই আলোয় নবীন দেখল অক্রুরবাবু চোখ দুটো স্টেজে যেমন জলজল করে সেইভাবেই জ্বলছে। ছোট্ট বিশাল মানুষটা একটা দোলায়মান ছায়া পড়েছে ঘরের দেওয়ালে। টেবিলের ওপর ঢুলু ঢুলু চোখ নিয়ে বসে আছে ভূতনাথ, অনড়, নির্বাক। তুমি জানো কি না জানি না, বললেন অক্রুরবাবু, ভেন্ট্রিলোকুইজম কিন্তু আমার জাদুর দৌড় শেষ হয়ে যাচ্ছে না। আমি 18 বছর বয়স থেকে 38 বছর পর্যন্ত আমাদের দেশের একজন অজ্ঞাতনামা অথচ অসাধারণ ক্ষমতাসম্পন্ন জাদুকরের শিষ্যত্ব করেছি। কলকাতা শহরে নয়, হিমালয়ের পাদদেশে এক অত্যন্ত দুর্গম স্থানে। সে জাদু আপনি মঞ্চে দেখিয়েছেন কখনো? না, তা দেখায়নি, কারণ সেসব স্টেজে দেখানোর জিনিস নয়। রোজগারের পন্থা হিসাবে আমি সে জাদু ব্যবহার করব না, এই প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম আমার গুরুকে। সে কথা আমি রেখেছি। আপনি আমাকে কি বলতে চাইছেন সেটা তো ঠিক বুঝতে পারলাম না। আমি শুধু সতর্ক করে দিতে এসেছি। তোমার মধ্যে সাধনার পরিচয় পেয়ে আমি খুশিই হয়েছি। ভেন্ট্রিলোকুইজম যেমন আমি তোমাকে শেখাইনি, তেমনি আমাকেও কেউ শেখায়নি। পেশাদারি জাদুকররা তার আসল বিদ্যা কাউকেই শেখায় না, কোনো দিনই শেখায়নি। ম্যাজিকের রাস্তা জাদুকর নিজেদের করে নিতে হয়, যেমন তুমি করে নিয়েছ। কিন্তু তোমার পুতুলের আকৃতি নির্বাচনে তুমি যে ধৃষ্টতা দেখিয়েছ সেটা আমি বরদাস্ত করতে পারছি না। শুধু এইটুকুই বলতে এসছি আমি তোমাকে। অক্রুরবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন। তারপর ভূতনাথের দিকে চেয়ে বললেন, আমার চুল আর গোঁফ দাড়ি এতদিন কাঁচা ছিল, এই সবে পাকতে শুরু করেছে। তুমি দেখছি সেটা অনুমান করে আগে থেকেই কিছু কাঁচা পাকা চুল লাগিয়ে রেখেছ। যাক, আমি তাহলে আসি। অক্রুরবাবু চলে গেলেন। নবীন দরজাটা বন্ধ করে দিয়ে ভূতনাথের সামনে এসে দাঁড়ালো। পাকা চুল, ঠিকই, দু একটা পাকা চুল ভূতনাথের মাথায় এবং গোপে রয়েছে বটে। এটা নবীন এতদিন লক্ষ্য করেনি। সেটাও আশ্চর্য, কারণ ভূতকে কোলে নিয়ে নিলে সে নবীনের খুব কাছেই এসে পড়ে, আর সব সময় তার দিকেই তাকিয়ে কথাবার্তা চলে। সাদা চুলগুলো আগে থেকেই চোখে পড়া উচিত ছিল। যাই হোক, নবীন আর এসব নিয়ে ভাববে না। দেখার ভুল সব মানুষেরই হয়। মুখ চোখের দিকেই সে বেশি দৃষ্টি দিয়েছে। চুলটা হয়তো তেমনভাবে লক্ষ্যই করেনি, কিন্তু তাও মন থেকে খটকাটা গেল না।
ভূতকে বইবার জন্য নবীন একটা চামড়ার কেস করে নিয়েছিল। সেই কেসে ভরে সে পরদিন হাজির হলো চিতপুর আদিনাথ পালের কাছে। তার সামনে কেস থেকে ভূতকে বের করে মেঝেতে রেখে নবীন বলল, দেখুন তো, এই পুতুলের মাথায় আর গোঁফে যে সাদা চুল রয়েছে সে কি আপনারই দেওয়া? আদিনাথ পাল ভারী অবাক হয়ে বললেন, এ আবার কি বলছেন স্যার? পাকা চুলের কথা তো আপনি বলেননি। বললে কাঁচা পাকা মিশিয়ে দিতে তো কোনো অসুবিধাই ছিল না। দুরকম চুলই তো স্টকে আছে, যে যেমনটা চায়। ভুল করে দুই একটা সাদা চুল মিশে যেতে পারে নাকি? ভুল তো মানুষের হয়ই বটে, তবে আপনি হলে তেমনি পুতুল নেবার সময় বলতেন নাকি? আমার মনে হয় কি জানেন স্যার, অন্য কেউ এসে এ চুল লাগিয়ে দিয়েছে, আপনি টের পাননি। তাই হবে নিশ্চয়ই। নবীনের অজান্তেই ঘটনাটা ঘটেছে। চেতলায় ফ্রেন্ডস ক্লাবের ফাংশনে একটা মজার ব্যাপার হলো। ভূত জনপ্রিয়তার এটাই প্রমাণ করে যে ফাংশনের উদ্যোক্তারা তার আইটেম ট্যাক্কার রেখেছিলেন সবার শেষে। লোডশেডিং নিয়ে রসালো কথোপকথন চলছে ভূত আর নবীনে। নবীন দেখল যে ভূতর উত্তরে সে সবসময় যে শব্দ তৈরি কথা বলছে তা নয়, তার কথার অনেক কিছু কথা ইংরাজি শব্দ ঢুকে পড়েছে যা নবীন কখনো ব্যবহার করেইনি, বড়জোর তার মানেটা জানে। নবীনের পক্ষে এই একেবারে নতুন অভিজ্ঞতা। অবশ্যই তার জন্য শোয়ের কোনো ক্ষতি হয়নি, কারণ কথাগুলো খুবই লাকসইভাবেই ব্যবহার হচ্ছিল আর লোকে তারিফও করছিল খুব। ভাগ্যে তারা জানে না যে নবীনের বিদ্যে হায়ার সেকেন্ডারি পর্যন্ত। কিন্তু এই ইংরাজি কথার অপ্রত্যাশিত ব্যবহারটা নবীনের খুব ভালো লাগেনি। তার সব সময় মনে হচ্ছিল অন্য একজনকেও যেন অলক্ষ্যে তার উপর কর্তৃত্ব করছে। শোয়ের পর বাড়ি ফিরে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নবীন টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ভূতকে রাখল বাতির সামনে। কপালের তিলটা কি আগে ছিল? না, এখন রয়েছে। সেদিন তার ঘরে বসে নবীন প্রথম লক্ষ্য করে অক্রুরবাবুর কপালের তিলটা। খুবই ছোট্ট তিল, প্রায় চোখে পড়ার মতো নয়। ভূতর কপালেও এখন দেখা যাচ্ছে তিলটা, আর সেই সঙ্গে আরও কিছু, আরও খান দশেক পাকা চুল আর চোখের তলায় কালি। এই কালি ঠিক আগে ছিল না। নবীন চেয়ার ছেড়ে উঠে পায়চারি শুরু করে দিল। তার ভারী অস্থির লাগছে। ম্যাজিকের পূজারি সে, কিন্তু এই ম্যাজিক বড়ই অস্বস্তিকর। যে ম্যাজিককে সে বিশ্বাস করে তার সবটাই মানুষের কারসাজি। যেটা অলৌকিক সেটা নবীনের কাছে ম্যাজিক নয়, সেটা অন্য কিছু, সেটা অশুভ। ভূতর এই পরিবর্তনের মধ্যে সে অশুভর ইঙ্গিত রয়েছে। অথচ এক দৃষ্টে চেয়ে থেকেও ভূতকে পুতুল ছাড়া আর কিছুই মনে হয় না। চোখে সেই ঢুলু ঢুলু চাহনি, ঠোঁটের কোণে অল্প হাসি, আর খেলার সময় তার নিজের হাতের কারসাজি ছাড়া যে কোনো পুতুলের মতোই অসাড়, নির্জীব। অথচ তার চেহারায় অল্প অল্প পরিবর্তন ঘটে চলেছে। আর কেন জানি না বিশ্বাস করে সে পরিবর্তনগুলো অক্রুর চৌধুরীর মধ্যেও ঘটেছে। তারও চুলে পাক ধরেছে, তারও চোখের তলায় কালি পড়েছে। ভূতর সঙ্গে মাঝে মাঝে কথা বলে টেকনিকটা চালিয়ে নেওয়ার অভ্যাস নবীনের প্রথম থেকেই। যেমন আজকের দিনটা বেজায় গুমোট করেছে না রে ভূত? গেজায় গুমোট, তবে তোর বেশ সুবিধে আছে, ঘাম হয় না। পুতুলের আগার ঘাম। আজও প্রায় আপনা থেকেই নবীনের মুখ থেকে প্রশ্নটা বেরিয়ে পড়ল, এসব কি ঘটছে বলতো ভূত? উত্তরটা এলো নবীনকে চমকে দিয়ে, কঙ্গহল, কঙ্গহল, অর্থাৎ কর্মফল। নবীনের ঠোঁট দিয়ে উচ্চারণ হয়েছে কথাটা, যেমন হয় স্টেজে। কিন্তু উত্তরটা তার জানা ছিল না। এটা তাকে দিয়ে বলানো হয়েছে। কে বলেছে সে বিষয়ে নবীনের একটা ধারণা আছে। সে রাত্রে চাকর শিবুর অনেক অনুরোধ সত্ত্বেও নবীন কিচ্ছু খেল না। এমনিতে রাতে ওর ঘুম হয় ভালোই, কিন্তু সাবধানের মার নেই, তাই আজ একটা ঘুমের বড়ি খেয়ে নিল। 11টা নাগাদ বুঝতে পারল বড়িতে কাঁচ দেবে। হাত থেকে পত্রিকাটা নামিয়ে রেখে হাত বাড়িয়ে টেবিলে ল্যাম্পটা নিভিয়ে দিতেই চোখের পাতাটা বুজে এলো। ঘুমটা ভেঙে গেল মাঝরাত্রিরে। কি কাশলো যেন ঘরে। সে কি নিজে? কিন্তু তার তো কাশি হয়নি। অথচ কিছুক্ষণ থেকে যেন খুক খুক করে শব্দ শুনতে পাচ্ছে সে। ল্যাম্পটা জ্বালালো নবীন। ভূতনাথ বসে আছে সেই জায়গাতেই, অনড়। তবে তার দেহে যেন একটু সামনের দিকে ঝোঁকা, আর ডান হাতটা ভাঁজ হয়ে বুকের উপর চলে এসেছে। নবীন দেখল ঘড়িতে 3:30 বাজে। বাইরে পাহাড়ওয়ালার লাঠির ঠক ঠক, দূরে কুকুর ডাকছে।
একটা পেঁচা কর্কশ ডাকতে ডাকতে উড়ে গেল তার বাড়ির ওপর দিয়ে। পাশের বাড়ির কারোর কাশি হয়েছে নিশ্চয়ই, আর জানলা দিয়ে হাওয়া এসে ভূতোর শরীরটা সামনের দিকে ঝুঁকে দিয়েছে। বিংশ শতাব্দীতে কলকাতা শহরের মতো জনবহুল মির্জাপুর স্ট্রিটে তার এহনো হওয়াতেও ভয় নিতান্তই বিস্ময় দৃশ্য। নবীন ল্যাম্পটা নিভিয়ে দিল এবং আবার অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। পরদিন ফিনলে রিক্রিয়েশন ক্লাবের বাৎসরিক ফাংশনে নবীন প্রথম ব্যর্থতার আস্বাদ পেল। প্রকাণ্ড হলে প্রকাণ্ড অনুষ্ঠান। যথারীতি তার আইটেম হলো শেষ আইটেম। আধুনিক গান, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, কত্থক নাচ ও তারপর নবীন মুন্সির ভেন্ট্রিলোকুইজম। সকালে বাড়ি থেকে বেরোনোর আগে নিজের গলার যত্ন নেবার জন্য যা যা করার দরকার নবীন সবই করেছে। গলাটাকে পরিষ্কার রাখা খুবই দরকার, কারণ সূক্ষ্মতম কন্ট্রোল না থাকলে ভেন্ট্রিলোকুইজম হয় না। স্টেজে ঢোকার আগে পর্যন্ত সে দেখেছিল তার গলাটা ঠিকই আসে। এমনকি ভূতকেও প্রথম প্রশ্ন করার সময় সে দেখেছে গলা দিয়ে পরিষ্কার স্বর বেরোচ্ছে, কিন্তু সর্বনাশ হলো ভূতর উত্তরে। এ উত্তর দর্শকের কানে পৌঁছবে না, কারণ সর্দি কাশিতে বসে গেছে সে গলা। তার এটা শুধু ভূতর গলা, নিজের গলা সাফ এবং স্পষ্ট। লাউডার প্লিজ বলে আওয়াজ দিল পেছনের দর্শক। সামনের দর্শক অপেক্ষাকৃত ভদ্র, তাই তারা আওয়াজ দিলেন না, কিন্তু নবীন জানে যে তারা ভূতর একটা কথাও বুঝতে পাচ্ছেন না। আরও 5 মিনিট চেষ্টা করে নবীনকে মাপ চেয়ে স্টেজ থেকে বিদায় নিতে হয়। এমন লজ্জাকর অভিজ্ঞতা তার জীবনে এই প্রথম। সেদিনের পারিশ্রমিকটা নবীন নিজেই প্রত্যাহার করল। এই অবস্থায় টাকা নেওয়া যায় না। এই বিভীষিকাময় পরিস্থিতি নিশ্চয়ই চিরকাল চলতে পারে না। অল্প দিনের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এ বিশ্বাস নবীনের আছে। ভাদ্র মাস, প্রচণ্ড গরম, তার উপর এই অভিজ্ঞতা। নবীন যখন বাড়ি ফিরল রাত 11:30। সে রীতিমতো অসুস্থ বোধ করছে। এই প্রথম ভূতর ওপর তার একটু রাগ অনুভব হচ্ছে, যদিও সে জানে ভূত তারই হাতের পুতুল। ভূতর দোষ মানে তারই দোষ। টেবিলের ওপর ভূতকে রেখে নবীন দক্ষিণের জানলাটা খুলে দিল। বিশেষ হাওয়া নেই, তবে যেটুকু আসে, কারণ আজ শনিবার, রাত 12টার আগে পাখা চলবে না। নবীন মোমবাতিটা জেলে টেবিলে রাখতেই একটা জিনিস দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। ভূতর কপালে বিন্দু বিন্দু ঘাম। শুধু তাই না, ভূতর গালে চকচকে ভাবটা আর নেই। ভূত শুকিয়ে গেছে, আর ভূতর চোখও লাল। এই অবস্থাতে নবীন তার পুতুলের দিকে আরও 2 পা এগিয়ে না গিয়ে পারল না। কত বিস্ময়, কত বিভীষিকা তার কপালে আছে সেটা দেখার জন্য তার জেদ চেপে গেছে। 2 পা বেশি এগোনো সম্ভব হলো না নবীনের। একটা জিনিস চোখে পড়ায় তার চলা আপনিই বন্ধ হয়ে গেল। ভূতর গলাবন্ধ কোঠের বুকের কাছটায় একটা মৃদু উত্থান পতন। ভূত শ্বাস নিচ্ছে। শ্বাসের শব্দ শোনা যাচ্ছে কি? হ্যাঁ, যাচ্ছে বই কি। ট্রাফিকবিহীন নিস্তব্ধ রাতে নবীনের ঘরে একটি বদলে 2টি মানুষের শ্বাসের শব্দ। হয়তো চরম আতঙ্ক আর প্রচণ্ড বিস্ময় থেকে নবীনের গলা দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে পড়ল, ভূত। আর সেই সঙ্গে এক অশরীরী চিৎকার নবীনকে ছিটকে পিছিয়ে দিল তার তক্তপোষের দিকে। ভূত নয়, আমি অক্রূর চৌধুরী। নবীন জানে যে সে নিজে কথাগুলো উচ্চারণ করেনি, কণ্ঠস্বর ওই পুতুলের। অক্রূর চৌধুরী কোনো এক আশ্চর্য জাদু বলে ওই পুতুলকে সরব করে তুলেছে। নবীন চেয়েছিল অক্রূর চৌধুরীকে তার হাতের পুতুল বানাতে। এ জিনিস নবীন চায়নি। এই জ্যান্ত পুতুলের সঙ্গে এক ঘরে থাকা নবীনের পক্ষে অসম্ভব। সে এখনই কি যেন একটা হলো। একটা শ্বাসের শব্দ কমে গেল কি? হ্যাঁ, ঠিক তাই। ভূত আর শ্বাস নিচ্ছে না। তার কপালে ঘামও নেই। তার চোখের লাল ভাবটাও আর নেই। চোখের তলায় কালিটাও আর নেই। নবীন খাট থেকে উঠে গিয়ে ভূতকে হাতে তুলে নিল। একটা তফাৎ হয়ে গেছে কেমন করে এই অল্প সময়ের মধ্যেই। ভূতর মাথা আর ঘোরানো যাচ্ছে না, ঠোঁটও আর নড়ানো যাচ্ছে না। যন্ত্রপাতির জাম ধরে গেছে।
আর একটু চাপ দিলে কি ঘুরবে মাথাটা? চাপ বাড়াতে বাড়াতে ভূতোর মাথাটা আলগা হয়ে টেবিলে খুলে পড়ল। পরদিন সকালে সিঁড়িতে নবীনের সঙ্গে দেখা হলো বাড়িওয়ালা সুরেশ মুৎসুদ্দির সঙ্গে। ভদ্রলোক অভিযোগের সুরে বললেন, কই মশাই, আপনি তো আপনার পুতুলের খেলা দেখালেন না আমাকে একদিনও। সেই যে ভেন্টিকলজিয়াম না কি একটা। পুতুল নয়, বলল নবীন, এবার অন্য ম্যাজিক ধরব। আপনার যখন শখ হয়েছে তখন নিশ্চয়ই দেখাবো, কিন্তু হঠাৎ এ প্রসঙ্গ কেন? আপনারই এক জাত ভাই যে মারা গেছে, কাগজে দেখলুম, অক্রুর চৌধুরী। তাই বুঝি? নবীন এখনো কাগজ দেখেনি। কিসে গেলেন? হৃদরোগ, বললেন সুরেশবাবু। আজকাল তো শতকরা ৭০ জনই যায় ওই রোগে। নবীন জানে যে খোঁজ নিলে হয়তো নিখাত জানা যাবে মৃত্যুর টাইম হলো গতকাল রাত 12:10। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নোটিফিকেশান আসা মাত্রই আমি আপনাদের কাছে পৌঁছে যেতে পারি খুব তাড়াতাড়ি। তবে আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমি আপনাদের কাছে এমন এক সুন্দর অন্য কোনো কাহিনী নিয়ে। নমস্কার।